প্রায় 10,000 বছর পূর্বে হিমালয় এবং তৎসংলগ্ন পার্বত্য এলাকা থেকে পলি জমে জমে এই ভূখণ্ডের সৃষ্টি। এই ভূখণ্ড যেহেতু পলিমাটির দেশ, সেখানে অসংখ্য নদী, ছোটখাটো খাল, অন্যান্য পানি প্রবাহ এখানে বিদ্যমান এবং আমাদের জমি পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত এবং উর্বর। আপনারা জানেন বাংলাদেশের আমাদের টোটাল যে জমি আছে সেটার সাথে তুলনা করলে জাপানের জমি থেকে 3.5 গুণ বেশি ধান উৎপাদন হয় এবং চায়নার জমি থেকে 2.5 গুণ বেশি ধান উৎপন্ন হয়। এটার মূল কারণ হলো আমরা একটা সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই। আমাদের যে জমিতে শস্য উৎপন্ন করার মতো যে পরিবেশ, সেটা নিরন্তর বিঘ্নিত হচ্ছে। প্রত্যেক বর্ষা মৌসুমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সেই 54টা অভিন্ন নদীর পানি প্রবল বেগে তেরে এসে আমাদের সবকিছু নস্যাৎ করে দেয়, সবকিছু আমাদের ধ্বংস করে দেয়, সবকিছু প্লাবিত করে দেয়। আবার শুকনো মৌসুমে যখন এই সমস্ত নদী থেকে পানি প্রত্যাহার করা হয়, আমরা সবাই পানি সংকটে ভুগি। আমাদের কৃষি জমি থেকে শুরু করে আমাদের খাল, বিল, হাওর, বাও সবগুলো শুকিয়ে যায়। এইভাবে একটা দেশ টিকতে পারে না, বাঁচতে পারে না। আমাদের এই সংকটটা আমাদের প্রতিবেশী দেশ, যাকে অনেকে বন্ধু দেশ বলেন, তারা সংকট ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি করেছে। এই যে গঙ্গার যে বাঁধ যেটা দিয়েছে ফারাক্কা বাঁধ, সেটাতে পশ্চিম বাংলার বিভিন্ন পত্র পত্রিকাতে আমরা যা দেখি, তারাও কিন্তু পশ্চিম বাংলা খুব উপকৃত হয় না এটা দ্বারা তারাও ক্ষতিগ্রস্ত। কিন্তু বাংলাদেশের সম্ভাবনাটা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা মরিয়া হয়ে এই বাঁধের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের যে 54টা নদী আছে, 53টা নদী ভারত থেকে আসে। আমাদের একমাত্র ফেনী নদী বাংলাদেশ থেকে সৃষ্টি হয়ে উৎপন্ন হয়ে আবার ভারতে গেছে, তারপরে কেনা। তো এই নদীগুলোর পানি যেভাবে বন্ধ করে দিচ্ছে, সেটা সমস্ত পৃথিবীর লোক জানে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের দ্বিতীয় কোনো নজির নাই। তো এটা কেন হচ্ছে? এটার একমাত্র আমাদের প্রতিবেশী দেশ চাচ্ছে না আমরা একটা সুখী, সমৃদ্ধ এবং একটা স্থিতিশীল দেশ এবং একটা আমাদের কার্যকরী একটা দেশ হিসেবে আমরা টিকে থাকি। এটা দীর্ঘ ইতিহাস। তারা এক সময় ভারত বিভক্তিকে মেনে নেয় নাই। পরবর্তীকালে বিভিন্ন কার্যক্রমের দ্বারা তাদের যে আরো বিভিন্ন অভিসন্ধি আছে, সেগুলো ক্রমে প্রকাশ পাচ্ছে এবং ভারত এমন একটা রাষ্ট্র, আর কোন প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক নাই। পৃথিবীর ইতিহাসে এই জিনিস আর কোনো দিকে দেখাতে পারবেন। পৃথিবীতে সুপার পাওয়ার, সেমি সুপার পাওয়ার, বড় দেশ আরো বহু আছে। কারোর সাথে তার বৈরিতা থাকতে পারে, কিন্তু সবার সাথে বৈরিতা নেই। ভারতের চতুষ্পার্শ্বে যতগুলো দেশ আছে, কেউ ভারতের সাথে সন্তুষ্ট না, কমফোর্টেবল না। এই কারণটা কি? এখানে যে তারা একটা বৃহৎ শক্তি হিসেবে তাদের দম্ভ সেটা দেখাচ্ছে। সম্প্রতিবার কালে যে আমেরিকা এবং ইরানের যুদ্ধ হয়েছে, আমি মনে করি যে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। বড় দেশের দম্ভ দেখানোর সময় বোধহয় শেষ। ইরান যদি একটা 9 কোটি লোকের দেশ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিকে কুপঘাত করে ফেলতে পারে, জনগণ যদি সেটা না চায়, জোর করে কেউ কিছু করতে পারে না। আমরা বাংলাদেশ আমাদের 18 কোটি লোকের একটা দেশ, যদি আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র মনে করে যে আমাদেরকে সবসময় দাবায় রাখবে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব। আমরা ভারতের প্রতি বলতে চাই, ভাষানী পরিষদ তরফ থেকে, আপনারা যেটা শুরু করেছেন সেটা আপনাদের জন্য খেলা, কিন্তু আমাদের জন্য এটা জীবন। আমরা বেঁচে থাকার জন্য সর্বস্ব চেষ্টা আমরা করব। সবকিছু বিসর্জন, আমাদের প্রয়োজনে জীবনও বিসর্জন দেব, কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের যে রাষ্ট্রীয় অখণ্ডতা, সেটা আমরা রক্ষা করব। এবং তারা বাংলাদেশের জনগণ এই দিক দিয়ে আমার দৃঢ় বিশ্বাস এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি এই দিক দিয়ে একমত। তো সুতরাং ভারতকে এটা বুঝতে হবে, আমরা ভারত বিদ্বেষী নই, ভারত বিরোধী নই। পশ্চিম বাংলার মানুষ, এই বাংলার মানুষ অনেক সময় আপনারা দেখবেন যে নেগেটিভ দিচ্ছে, কেন বাংলা বিভক্ত হইলো, কেন পশ্চিম বাংলার সব বিশিষ্ট জনরা, বড় বড় যারা জ্ঞানী গুণী লোক, তারা বলতেছে যে বাংলা বিভক্তির জন্য পূর্ব বাংলার লোক দায়ী না। বাংলায় যখন পরপর 2বার 3বার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মুসলমান থেকে হয়েছে, তখন পশ্চিম বাংলার কিছু নেতা মনে করছে যে আমরা বোধহয় কোনো সময় ক্ষমতার স্বাদ পাবো না। যাই কিছু হোক, ভাঙনের পরিপ্রেক্ষিত হোক, ধ্বংসের পরিপ্রেক্ষিত হোক, আমার বাংলাকে ভাগ করতে হবে। তো এই সমস্ত বহু নেগেটিভ, বহু কিছু আছে। বাংলা বরাবরই অবহেলিত, পদদলিত এবং নিরীহ। পূর্ব বাংলা নিরীহ একটা জনগোষ্ঠীর দেশ। এখানে হাজার হাজার বছর থেকে আমরা বিভিন্ন ধর্মের অধিবাসী যারা লোক, বিভিন্ন ধর্ম পালন করি, সবাই আমরা সুখে শান্তিতে ছিলাম। ব্রিটিশ আমলে যে সাম্প্রদায়িকতা
মানবতার বিষ বাষ্প সেখানে বিষ বপন করছে আমাদের বড় বড় পার্শ্ববর্তী দেশগুলো, সেইটাকে বারবার এই কাঠ খেলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভক্তি, বিভিন্ন ধরনের অসন্তোষ, বিভিন্ন ধরনের এই সমস্ত সৃষ্টি করে যাচ্ছে। আমি বলবো বাংলাদেশ ভারতের জন্য কোনো সময় থ্রেট না, বাংলাদেশ ভারতের কোনো ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু বাংলাদেশের সেই অধিকার আছে। আপনি যদি আমাকে ধ্বংস করে দিতে চান, আমার বাঁচার অধিকার আছে, এবং সেই অধিকার যখন আমি কার্যকর করব আপনার জন্য সেটা সুখকর হবে না। তো এইখানে আরেকটা জিনিস বলি, একটা কথা আছে, তোমাকে বদি বেজে গোকুলে বাড়ি শেষে। আপনি 7 সিস্টার নিয়ে বাংলাদেশের দিকে বারবার আঙ্গুল তোলা হয় যে বাংলাদেশ এখানে উস্কানি দিচ্ছে, আর বাংলাদেশ নিজেই টিকা মুশকিল হয়ে গেছে, বাংলাদেশ আরেকজনকে উস্কানি দেওয়ার সেই ক্ষমতা রাখে। এখন দেখেন মিজোরামে, আমি নিজে মিজোরামে 30 বছর আগে ভ্রমণ করেছি, তখন মিজোরামের মুখ্যমন্ত্রী ছিলেন মিস্টার জোরামথাঙ্গা। তখন আমি ব্যাপক এলাকাতে গেছি। মিজোরাম হলো মঙ্গোলিয়ান প্রজাতির লোকের বসবাস, সবাই গোল মুখ চ্যাপ্টা নাক। এখন ইসরায়েল নাকি এখানে খুঁজে পেয়েছে, সেই আপনার মেসোপটেমিয়া থেকে যখন ইসরায়েলিদেরকে উচ্ছেদ করা হয়েছে 2500 বছর আগে, তাদের মণিমানসা বলে একটা গোত্র হারিয়ে গেছে, সেই গোত্রকে তারা মিজোরামে খুঁজে পেয়েছে। এবং ইসরায়েলের গ্র্যান্ড রাবি এই 2005-6 সালের দিকে এসে তাদের এলেক্সেলির যে কুটি কান্ট্রির গল্প আছে, রুটস, এইভাবে কাহিনী অবলম্বন করে করে তারা বেছে নিয়েছে যে এরা ইহুদি, এরা ইসরায়েল থেকে আসছে। তো যাই হোক, মিজোরামে কিন্তু অনেকগুলা সিনাগগ হয়ে গেছে। আমি যখন গেছি একটা সিনাগগ ছিল না। এখন সেখানে আগে শুনতাম খ্রিস্টান রাষ্ট্র হবে, এখন শুনছি ইহুদি রাষ্ট্র হবে। সর্বশেষ যেটা মণিপুর থেকে 250 লোক এখন নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলে, সেখানেও নাকি এই বনিমানসা গোত্রের লোক পাওয়া গেছে, এটাকে অথেন্টিকেট করছে এবং তাদেরকে নিয়ে গেছে। অলরেডি আমরা জানি 12,000-এর উপরে মণিপুরি লোক ইসরায়েলি সৈন্যবাহিনীতে চাকরি করে, তারা এখান থেকে চান। শুনেন, আপনি যদি সবাইকে দাবায় রাখতে চান, সবাইকে মাথা তুলতে না দেন, সেই যে 5-6 লাখ লোকের এক একটা প্রদেশ, তারাও তো দাবায় রাখতে পারতেছেন না, তারাও তো মাথা তুলতেছেন, তারাও সশস্ত্র সংগ্রাম করতেছে, তারা সবকিছু করতেছে। আর আপনি বাংলাদেশ 18 কোটি লোকের একটা দেশকে এইভাবে নিষ্পেষণ করার যদি খোয়াব দেখেন, এটা যদি এক সময় বুমেরাং হয়ে যায়, তখন আমি মনে করি যে ভারত না, ভারতের থেকে বহুত বড় শক্তিও এইটাকে সামাল দিতে পারবে না। এখানে বাংলাদেশের, আমি একবার নিশ্চিতভাবে বলতেছি, বাংলাদেশের 18 কোটি লোকের এইটা কথা, সবাই এই চিন্তায়। আপনি দেখছেন 2-4 জন ছেলে যদি এত বড় একটা অভ্যুত্থান করে ফেলতে পারে, সেখানে যদি কোটি কোটি লোক যে চিন্তা ধারণ করে, সেই চিন্তাকে আপনি কিভাবে দমন করবেন, অবদমিত করবেন? সুতরাং সেই রাস্তা থেকে সরেন। আমাদের সরকারকে বলবো, আমাদের ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে বলবো, আপনারা বাঁচেন, আমাদেরকে বাঁচতে দেন। সরকারকে বলবো, জনগণ স্বার্থ বিরোধী এমন কোন আচরণ করবেন না। যদি এইসব আচরণ করেন যে কোনো স্বার্থে, তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করতে পারবে। ধন্যবাদ।